নমস্কার। গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের গল্প কিট্টুর রোমহর্ষক কীর্তি, রচনা হিমানীশ গোস্বামী। হিমানীশ গোস্বামীর জন্ম পশ্চিমবঙ্গে। তিনি মূলত 20 শতকের দ্বিতীয়ার্ধে সাহিত্য চর্চা শুরু করেন। তার কবিতায় আধুনিক জীবনের জটিলতা, মানসিক টানাপোড়েন, সমাজ বাস্তবতা এবং ব্যক্তিগত অনুভূতির গভীর প্রকাশ লক্ষ্য করা যায়। আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছে কিট্টু, শান্তিরঞ্জন বাবু, বাঘা কাকা, নারায়ণ স্বামী প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প কিট্টুর রোমহর্ষক কীর্তি। সঙ্গে থাকুন। ইদারাপাড়া লেনে সুপ্রিয়া পিসির বাড়িতে আজ প্রায় উৎসবের আবহাওয়া। সুপ্রিয়া পিসি নাকি এমন চীনে খাদ্য নিজে তৈরি করেছেন যেটি নাকি কিট্টুর বন্ধু অভিভাবক ঝাড়ুদার এবং পাচক শেয়াল মামার রান্নার চেয়ে 100 গুণ বেশি ভালো। এই খাদ্য খাওয়ার জন্য তিনি কিট্টুকে এবং শেয়াল মামাকে রাত্রে নেমন্তন্ন করেছেন। সারাদিন ধরে তিনি আর নিয়তি মাসি রান্না বান্না করেছেন। উপলক্ষ আর একটা ছিল, সেটা হলো কোনো এক ক্যাসেট কোম্পানি মিহিরের দুটি কবিতায় সুর দিয়ে সেই ক্যাসেট বাজারে ছেড়েছে। অবশ্য কেবল মিহির নয়, সঙ্গে আরো 3 জন কবিরও দুটি করে কবিতাকে গান করা হয়েছে। এই বাবদ মিহির নাকি নগদ 500 টাকা পেয়েছে। সুপ্রিয়া পিসি কিন্তু কথাটা বিশ্বাস করেন না। তিনি টেপ শুনে বলেছেন, এর জন্য কেউ একটি পয়সাও দিতে পারে বলে তার নাকি বিশ্বাস হয় না। তার দৃঢ় বিশ্বাস মিহিরই টাকা দিয়ে ক্যাসেট করেছে। টাকা ফেললে কলকাতায় সব করা যায়। যাই হোক, এই বাবদ মিহির আরো 2 জনকে নেমন্তন্ন করেছিল এবং খাওয়া দাওয়া চলেছিল রাত 9:30 পর্যন্ত। সুপ্রিয়া পিসির রান্না খেয়ে বাঘা কাকাও নাকি খুব তারিফ করেছেন। বলেছেন, এত চমৎকার রান্না, ঠিক যেন কলকাতার কোনো বিখ্যাত চীনে দোকানের রান্না। এই গোলমালের মধ্যে কিট্টুর পিসেমশাই শান্তিরঞ্জন বাবু একবার মাত্র 2 মিনিটের জন্য এসে 1 প্লেট খাদ্য, একটা কাঁটা আর একটা চামচ নিয়ে সোজা ওপরে চলে গিয়েছিলেন। তার ওই রকম গোলমাল হইহুল্লোড় একদম পছন্দ হয় না। শুধু ওপরে যাওয়ার সময় কিট্টুর কানে কানে বলে গিয়েছিলেন, যত দেরি হোক না কেন বাড়ি ফেরবার আগে যেন কিট্টু তার সঙ্গে দেখা করে, একটা জরুরি দরকার আছে। সকলে চলে যাওয়ার পর কিট্টু বাঘা কাকাকে বলল, তুমি বাড়ি চলে যাও, আমি একটু পরেই যাচ্ছি। সুপ্রিয়া পিসি কিট্টুকে বললেন, তোর পিসে সারাদিন গুম হয়ে রয়েছেন, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলছেন না। চিরকালই উনি ওই রকম, যেন কারোর সঙ্গে কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তা তোর ভাগ্যি ভালো, তোর সঙ্গে কথা বলতে চান। বোধহয় ঐতিহাসিক কোনো তথ্য ভুল বলে তিনি প্রমাণ করে ফেলেছেন। হয়তো শুনবি, সিপাহীরা নাকি মোটেও বিদ্রোহ করেনি, ব্রিটিশরা সম্পূর্ণ মিথ্যে কথা লিখে গেছে, কিংবা ওই রকমই আজগুবি কিছু। কিট্টু ওপরে যেতেই শান্তিরঞ্জন বাবু ঘরের দরজা বন্ধ করে দিলেন। তিনি বললেন, একটা ব্যাপার ঘটে গেছে বলে মনে হচ্ছে কিট্টু বাবু। তোমার মনে আছে, আমার দক্ষিণ ভারতীয় বন্ধু কে.ভি. রামকৃষ্ণ নারায়ণ স্বামী আমাদের এই বাড়িতে 2 দিন ছিলেন? বয়স অনেক হলেও দেহের আর মনের শক্তি ছিল তার প্রভূত পরিমাণে। মনে পড়েছে? হ্যাঁ পিসে মশাই, কিট্টু বলল। মনে তো পড়ছে ভালো করেই। উনি জনজীবনে সুস্থতা আনার জন্য আন্দোলন করেছিলেন, তাই না? বলেছিলেন তিনি নিজেই। ঠিক, বললেন শান্তিরঞ্জন বাবু। তারপর গলাটা বেশ আস্তে করে বললেন, তিনি দিন 15 আগে আমার সঙ্গে দেখা করেছিলেন। ভীষণ উত্তেজিতভাবে তিনি বলেছিলেন, তিনি নাকি একটি র্যাকেটের সন্ধান পেয়েছেন। মানে কিছু ঠক আর জোচ্চোর নাকি এই অঞ্চলের লোকেদের ঠকাচ্ছে লক্ষ লক্ষ টাকা। যাই হোক, দরকার হলে আমি ওকে সাহায্য করতে পারি কিনা জানতে চাইলে আমি বলি, নিশ্চয়ই পারবো। আমি তাকে বলি তোমার কথা। তা নারায়ণ স্বামী খুব খুশি হয়ে বললেন, তিনি 2-4 দিনের মধ্যে এসে ফের দেখা করবেন। তিনি বললেন,
আপাতত আলিপুর রোডে শ্রী বসন্ত গেস্ট হাউসে উঠেছেন, কিন্তু তিনি 3 দিন পরে এলেন না। আমি আর খোঁজ খবর কিছু করিনি, কেননা নারায়ণ স্বামী লোকটি ছিলেন একটু খেয়ালি, ওর কথা ভুলে গিয়েছিলাম। আহ, কিন্তু আজ সকালে খবরের কাগজে ওর ছবি দেখে অবাক হয়ে গিয়েছি। নারায়ণ স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেছে গঙ্গায় শ্রীরামপুরের ঘাটের কাছে। পুলিশ ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছে। পুলিশ অবশ্য জানে না এর পরিচয়। আমার মনে হয় ইনি নারায়ণ স্বামী। তুমি দেখো তো কিট্টু, তোমারও তাই মনে হয় কিনা? কিট্টু ছবিটাকে মনোযোগ দিয়ে দেখলো, বলল, হ্যাঁ, এটা তো তার ছবি বলেই মনে হয়, যদিও মুখটা অনেক ফোলা আর বিকৃত। আপনি কি পুলিশকে কিছু জানিয়েছেন? শান্তিরঞ্জন বাবু বললেন, ভেবেছিলাম ফোন করব একটা, কিন্তু সত্যি কথা বলতে কি আমি একটু ভয়ই পেয়ে গেলাম। কি থেকে কি হয় কে জানে, তাই কিছু করিনি। ভেবেছিলাম আজ তো তোমার সঙ্গে দেখা হচ্ছেই, তখন তোমার সঙ্গে পরামর্শ করে যা হোক কিছু একটা করা যাবে। তুমি কি বলো? শ্রী বসন্ত গেস্ট হাউসে একবার খবর নিলে কিছুটা বোধহয় হদিশ পাওয়া যাবে। ওর বাড়িতে একটা ফোন করে দেখলেও হয়। ওর বাড়ির ঠিকানা তো আপনার জানা আছে? ছিল, একটা পুরনো ডায়েরিতে লেখা ছিল। সেই ডায়েরিটা এই ঘরেই কোথাও আছে, কিন্তু পাচ্ছি না। কিট্টু দেখলো বড় ঘরটির প্রায় সর্বত্রই বই, না হয় নানা কাগজপত্রে ভরা। ওর মধ্যে একটা বিশেষ ডায়েরি খুঁজে পাওয়া সহজ নয়। কিট্টু বলল, শ্রী বসন্ত গেস্ট হাউসেই ওর ঠিকানা পাওয়া যাবে। গেস্ট হাউসে থাকতে গেলে প্রথমেই বড় খাতায় তো ওসব লিখতে হয়। আজ তো রাত হয়ে গেছে, কাল তাহলে একটু খোঁজ খবর করো। ছবি দেখে তো মনে হচ্ছে ওটি নারায়ণ স্বামীরই ছবি। তাছাড়া ওর হদিশ নেই। আসবেন বলেও এলেন না। এদিকে ওর মতো দেখতে একজনের মৃতদেহ। কিট্টু বেরিয়ে যাচ্ছিল, সুপ্রিয়া পিসে আটকালেন। ওরে কিট্টু, খুব যে চোরের মতো সরে পড়ছিস, বলি ব্যাপার কি? তোর পিসে তো কারোর সঙ্গে কথা বলে না, হঠাৎ তোর সঙ্গে আধ ঘন্টা ধরে দরজা বন্ধ করে কি বললো রে? এমন কিছু নয় পিসি, ওই সামান্য 2-4টে কথা। সুপ্রিয়া পিসির তাতে সন্দেহ গেল না, বললেন, যত বড় হচ্ছিস তত মিথ্যে কথা বলতে শিখেছিস দেখছি। তোর মতো বয়সে আমরা একটা মিথ্যে কথাও বলতাম না রে কিট্টু। তার মানে পরে মিথ্যে কথা বলা ধরেছ, এই তো? এই বলে কিট্টু দরজা খুলে হাসতে হাসতে বেরিয়ে গেল। বাঘা কাকাকে সব কথা বলে কিট্টু সকালেই বেরিয়ে গেল আলিপুর রোডে শ্রী বসন্ত গেস্ট হাউসের উদ্দেশ্যে, ফোন না করেই। কিট্টু দেখলো 3 তলা চমৎকার একটা বাড়ি, বছর 10 হবে বাড়িটির বয়স। পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস, সামনে একটুখানি বাগানও আছে, পাশে একটা চওড়া গলি। গেস্ট হাউসের সঙ্গে লাগানো কয়েকটি গ্যারেজ। কিট্টু রিসেপশনে ঢুকে গেল। সেখানে দেখলো টাই পরা এক যুবক বসে বসে ঢুলছে। কিট্টু যেতেই যুবকটি সোজা হয়ে বলল, মর্নিং স্যার। কিট্টু যথাযথ শুভেচ্ছা বিনিময় করে বলল, এখানে নারায়ণ স্বামী বলে একজন দিন 15 আগে এসেছিলেন, তিনি কি এখনো আছেন? যুবকটি বলল, "আহ, দেখি খাতা দেখে বলতে হবে। এখানে তো 45টি ঘর আছে, সকলের খবর তো রাখি না।" খাতা দেখে যুবকটি বলল, তিনি ছিলেন 2 রাত, তারপর তিনি ফিরে আসেননি। 5 দিনের অগ্রিম টাকাও জমা দিয়েছিলেন। তার জিনিসপত্র তার ঘর থেকে বের করে স্টোরে রেখে দেওয়া হয়েছে। আপনি কি তার আত্মীয়? তাহলে প্রমাণ দিয়ে জিনিসগুলো নিয়ে যান। প্রতিদিন 10 টাকা করে চার্জ করা হয় জিনিস ফেলে রাখলে। কিট্টু বলল, ওর বাড়ির ঠিকানাটা দরকার ছিল, মাদ্রাজ থেকেই তো উনি এসেছিলেন, আমার পিসেমশাইয়ের বন্ধু উনি। ঠিকানা দিতে আপত্তি নেই, 11-22 পোয়েস গার্ডেন্স, চেন্নাই। চেন্নাই? সে আবার কোথায়? কিছুদিন আগেও যার নাম ছিল মাদ্রাজ। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, কিট্টু বলল।
তারপর একটু ভেবে বলল, আচ্ছা, নারায়ণ স্বামীর ফেলে যাওয়া জিনিসপত্র কি এখানেই পড়ে থাকবে? জিনিসপত্র তো সামান্যই, দুটো বল পয়েন্ট পেন, একটা নাম লেখার প্যাড, ছোট্ট একটা হালকা আধুনিক সুটকেস, তাতে কিছু জামা কাপড়, টেবিলে রাখা ছিল একটা শেভিং সেট, ছোট দুটো তোয়ালে আর চানের ঘরের চটি, এই ব্যাস। তবু চিঠি লেখা হয়েছে ওর ঠিকানায়, সে তো 7 দিন হয়ে গেল, উত্তর আসেনি। আপনি এসব খোঁজ খবর করছেন কেন, জানতে পারি কি? আমি একজন শখের গোয়েন্দা। আমার কেন যেন মনে হচ্ছে নারায়ণ স্বামী আর জীবিত নেই। সে কি মশাই, বলেন কি? কে খুন করলো? খুন? আপনি জানলেন কেমন করে যে উনি খুন হয়েছেন? আমি তো বলেছি কেবল জীবিত নেই। যুবকটি একটু আমতা আমতা করতে লাগলো। কিট্টুর তাতে বেশ আমোদ হলো। কিট্টু বলল, ওর ডায়েরি টায়েরি কিছু ছিল কি জিনিসপত্রের মধ্যে? না। কোনো লেখা, চিঠি বা ক্যাশ মেমো? লেখার প্যাডের ওপর কয়েকটা টেলিফোনের নম্বর লেখা ছিল বলে মনে হচ্ছে। প্যাডটা কি আমাকে দেখাতে পারে? নাম্বারগুলো একটু টুকে নিতাম। আমি বিপদে পড়বো না তো? যুবকটি প্রশ্ন করল। কথাটা আর কেউ জানলে তবেই তো বিপদের কথা আসে, তাই না? যুবকটি একটি আলমারির চাবি খুলে ফেলে তা থেকে একটা ছোট্ট প্যাড বার করলো। তাতে 4টে নম্বর লেখা ছিল। নম্বরের আগে GS, HH, RKR এবং PP। টুকে নিয়ে কিট্টু বলল, থ্যাঙ্কস, এটা কাউকে বলার দরকার নেই। তারপর কিছু অদ্ভুত কথা লেখা ছিল। 165L 9000টা, 8% 230L 16,000টা, 11% CTV 24,000 এবং 12% VCP 11,000, 10% এইরকম আরো অনেক কিছু। নারায়ণ স্বামী ফ্রিজ, কালার টিভি, ভিসিপির দাম নোট করেছিলেন। অদ্ভুত তো। আবার পাশে পাশে শতকরার অঙ্ক। তিনি কি সেই চেন্নাই থেকে কলকাতায় এসেছিলেন এসব কিনতে? কিট্টু তার কার্ডটি যুবককে দিয়ে শ্রী বসন্ত গেস্ট হাউস থেকে বেরিয়ে এলো। কিছু দূরে কয়েকটা ট্যাক্সি থেমেছিল। কিট্টু একটিতে চড়ে বলল, পার্ক সার্কাস। ঘড়িতে তখন 8টা বেজে 20। 9টার মধ্যেই বাড়িতে পৌঁছে কিট্টু বাঘা কাকাকে বলল সব কথা। তিনি বললেন, আগে একটু সুস্থ হয়ে নাও, ব্রেকফাস্ট করে নাও, তারপর ভাবা যাবেক্ষণ। কিট্টু চান টান করে বেশ সতেজ হয়ে ফিরে এসে কফির সঙ্গে চিজ অমলেট খেতে খেতে দুটো খবরের কাগজ মোটামুটি দেখল, কিন্তু তেমন কিছু খবর তার চোখে পড়ল না। তবে দুটো টিভির বিজ্ঞাপন চোখে পড়ল। একটি দোকানের নাম জেনারেল স্টোর্স, লেনিন সরণির ঠিকানা। অন্য একটি বিজ্ঞাপনে ছিল কে কে এম্পোরিয়াম। কিট্টু দেখল জেনারেল স্টোর্সের টেলিফোন নাম্বারের সঙ্গে নারায়ণ স্বামীর লেখা একটি নাম্বার মিলে যাচ্ছে, আর যার আগে GS লেখা ছিল। কিট্টু চট করে কফির কাপে শেষ চুমুক দিয়ে মুখ ধুয়ে ওই নাম্বারে ডায়াল করলো। টেলিফোন বেজেই চলল, কেউ ধরল না। তখন তার খেয়াল হলো দোকানগুলো বোধহয় 10টার আগে খুলবে না। বাঘা কাকা বললেন, শোনো কিট্টু বাবু, ওই নম্বরগুলো যে কিসের, কোন দোকানের, সেটা আন্দাজ করতে অসুবিধে হচ্ছে না। ওটার খোঁজ খবর পরে করলেও চলবে। এখন একবার শ্রীরামপুরে গেলে বোধহয় কিছু বোঝা যেতে পারে, যদি অবশ্য তোমার টাকা খরচ করার ইচ্ছে থাকে। একটা কথা জানো তো, এই তদন্তের ভার কেউ তোমাকে দেয়নি। কথাটা ঠিক নয়, পিসেমশাই তো তদন্তের ভার আমায় দিয়েছেন। বাঘা কাকা হেসে বললেন, তা তো বটে। তাহলে এক কাজ করতে হয়, শ্রীরামপুর যেতে হলে একটা গাড়ি ভাড়া করে এক্ষুনি রওনা হওয়াই ভালো। তুমি যাবে নাকি? হ্যাঁ কিট্টু বাবু, আমারও মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা সহজ নয়। আমার কি মনে হচ্ছে জানো? কি? নারায়ণ স্বামী ফ্রিজ, টিভি, ভিসিপি এইসবের ব্যবসা করার জন্য বহু টাকা সঙ্গে এনেছিলেন। কোনো দুষ্টু ব্যক্তি বা ব্যক্তিরা ওই টাকা হস্তগত করে তাকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিট্টু বলল,
তাহলে তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু চেন্নাইয়ে কি ওইসব জিনিস পাওয়া যায় না? আর এসব জিনিস কি সব নগদেই বিক্রি হয়? বাঘা কাকার কপালে রেখা কুঞ্চিত হলো। তিনি বললেন, তা বটে। কিট্টুদের বাড়ির সামনের দোকান সুরসাথীর এখন উন্নতি হয়েছে। কাপড় জামা ইস্ত্রি করতে করতে সে নিজের চেষ্টায় আর উৎসাহে একটা পুরনো গাড়ি কিনেছে। সেটা সে ভাড়া দেয়। ওই গাড়িটাকে মাঝে মাঝে কিট্টু ভাড়াও নেয়। কিট্টু গাড়ি চালানো জানে, কিন্তু চালাতে ভয় পায় কলকাতা শহরে। বাঘা কাকার অবশ্য গাড়ি চালানোর লাইসেন্স আছে। গাড়ি তিনিই চালান। পার্ক সার্কাস থেকে গাড়ি ইস্টার্ন বাইপাস দিয়ে গিয়ে ভিআইপি রোড ধরে কিছুটা গিয়ে লেক টাউনের ভেতর দিয়ে যশোর রোড দিয়ে টালা পার্ক পেরিয়ে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে যেতে যেতে ডানলপ ব্রিজের কাছে বাঁ দিকে ঘোরবার সময় দেখা গেল সেদিকে ট্রাফিক জ্যাম। বিবেকানন্দ সেতু মেরামত হওয়ার জন্য রোজই নাকি এই অসুবিধা হচ্ছে। অতএব সোজা গাড়ি চালিয়ে ব্যারাকপুর, সেখানে একটি গ্যারাজে গাড়িটিকে রেখে নৌকায় করে গঙ্গা পার হওয়ার আগে চোখে পড়ল ছোট ছোট অনেক পোস্টার। 70% পর্যন্ত ছাড়ে বিভিন্ন কোম্পানির ফ্রিজ, টিভি, রেডিও, ভিসিপি, ভিসিআর বিক্রয়। ব্যারাকপুরের একটা ঠিকানাও তাতে দেওয়া ছিল। খেয়া পার হওয়ার সময় বাঘা কাকা দু একজনের সঙ্গে কি সব কথা বললেন। কিট্টু দেখছিল গঙ্গার অপরূপ দৃশ্য। মাঝে মাঝে শুশুক ভুস করে জলের ওপরে ছিটকে উঠছে, আবার ভুস করে ডুবে যাচ্ছে। অদ্ভুত লাগলো কিট্টুর। কয়েক মিনিটের মধ্যে গঙ্গা পার হয়ে নামতে যাচ্ছে যখন কিট্টু, বাঘা কাকা কিট্টুর হাত ধরে বললেন, আমরা নামছি না কিট্টু বাবু। কিট্টু তো অবাক, বলল, নামছি না মানে কি বাঘা কাকা? নামছি না মানে নামছি না। রহস্যটা কি? রহস্য হচ্ছে আমরা ব্যারাকপুরে ফিরে যাচ্ছি। সেখানে হঠাৎ খুলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটা ফ্রিজ, টিভি, ভিসিআর, ভিসিপির দোকানের কাছাকাছি একটু ঘুরঘুর করতে চাই। ঘুরঘুর করতে চাই আবার কি ভাষা? ওই হলো একরকম ভাষা, বুঝতে পারলেই হলো। কিন্তু কি ব্যাপার বাঘা কাকা? ব্যাপার তো সাংঘাতিক। সস্তার মোহ। সস্তার মোহ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়। ব্যারাকপুরে একটা সরকারি খালি জায়গায় তাঁবু ফেলে ঘটা করে একটি কোম্পানি দোকান খুললো। কি ব্যাপার? না, তারা সস্তায়, একদম অবিশ্বাস্য সস্তায়, 50% থেকে 70% ছাড়ে নতুন টিভি, ফ্রিজ, রেডিও সব বিক্রি করবে বলে প্রচার করলো। প্রথম দিকে লোকে বিশেষ পাত্তা দিল না। দু একজন বোকাশোকা লোক রেডিও, সাদা কালো টিভি এসবের জন্য অর্ধেক দাম জমা দিল। শর্ত হলো আগে দাম জমা দিতে হবে, পরে জিনিসপত্র দেয়া হবে। সন্দেহ যাদের ছিল তারা পরে দেখলো, বাহ, ভারী মজা তো। যে যেরকম জিনিসের অর্ডার দিয়েছিল সে সেরকম জিনিসই পেতে শুরু করলো। সত্যি সত্যি নতুন আর চমৎকার সব জিনিসপত্র। এই দেখে প্রথমে ডজন ডজন লোক টাকা জমা দিতে লাগলো, আর 10 দিন পর জিনিসপত্র পেতে লাগলো। শেষে এমন হলো যে দোকানে 5 জন লোক ক্রমাগত টাকা নিতে নিতে একদম ক্লান্ত হয়ে পড়লো। ঘন্টায় লাখ টাকার উপর অর্ডার আসতে লাগলো। হাসবে না? এত কম টাকায় কত জিনিস। কিন্তু শেষ 10 দিনে প্রায় 2 কোটি টাকা সংগ্রহ করে একদিন রাত্রে ওরা সব ফুরুত। ফুরুত? হ্যাঁ, ফুরুত। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনে তাদের অনেক ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু শেষ 10 দিনে যা পেয়েছে তাতে তাদের হাতে এসে গেছে খরচ টরচ বাদ দিয়েও আনুমানিক 1,60,00,000 টাকা। মন্দ কি? সর্বনাশ! এরকম ব্যাপার দেখেই যেখানে লোকের পুলিশে খবর দেওয়া উচিত ছিল, তারা তা না করে ব্যাংক থেকে কষ্টে অর্জন করা টাকা এনে তাদের উপহার দিল।
এই হচ্ছে মানুষের বোকামি বা ট্র্যাজেডি, কিট্টু বাবু। কিট্টু বলল, এখন আমরা কি করব? আমরা অকুস্থলে যাব, সেখানকার লোকজনদের কাছে জিজ্ঞেস করব। আমার মনে হয় নারায়ণ স্বামীর হত্যার সঙ্গে এই ব্যাপারের একটি সম্পর্ক আছে। আমার ধারণা কি জানো? কি? এই দল মানে ঠগবাজের দলটি দক্ষিণ ভারতের। নারায়ণ স্বামী এদের চিনতেন। তিনি যেভাবেই হোক খবর পান দলটি পশ্চিম বাংলায় এসেছে লোক ঠকাতে। তিনি অত্যন্ত সৎ মানুষ, নিজের টাকা খরচ করে কলকাতায় আসেন, মানে ঘরের খেবনের মোষ তাড়ানোর কাজে লেগে যান আর কি। তিনি বিভিন্ন টিভি, ফ্রিজ ইত্যাদি কোম্পানিকে প্রশ্ন করেন টেলিফোনে দোকানদাররা কত কমিশন পেতে পারেন। কোনো প্রস্তুতকারকই কোনো টিভি, ফ্রিজ ইত্যাদিতে শতকরা 50 ভাগ বা তার বেশি কমিশন দিতে পারে না। এটা অবশ্য অজানা নয় কারো কাছেই, কিন্তু বোকারামের দল যারা ঠকাতে চায় তাদের কাছে এ প্রশ্ন দেখা দেয় না। নারায়ণ স্বামী নিজেও এটা ভালো করেই জানতেন। আমার মনে হয় তিনি এইসব দোকানকে ফোন করে জানতে চেষ্টা করেছিলেন হঠাৎ কোনো দোকানকে তারা প্রচুর পরিমাণে টিভি, ফ্রিজ ইত্যাদি সরবরাহ করেছিল কিনা। আমার এও অনুমান তিনি হয় টেলিফোনে খবর পান, নয়তো নিজে ওইসব দোকানে গিয়ে জানবার চেষ্টা করেন কোথায় তারা ওইসব জিনিস সরবরাহ করেছে। তাদের কাছ থেকে খবর পেয়ে নারায়ণ স্বামী ব্যারাকপুরে নিজে গিয়ে বিপদে পড়েন। তাকে ঠগবাজেরা চিনতে পারে এবং তাকে খুন করে জলে ভাসিয়ে দেয়। এর মধ্যে শ্রী বসন্ত গেস্ট হাউসের ব্যবহারও বেশ সন্দেহজনক। কেন? তাদের একজন বোর্ডার ফিরলেন না, এটা কি পুলিশকে জানানো প্রয়োজন বা আমাদের কর্তব্য ছিল না? এটা কি সন্দেহজনক ব্যাপার না? কথাটা ঠিকই, কিন্তু এটা অন্যায় হলেও ওরা নারায়ণ স্বামীর হত্যার সঙ্গে বোধহয় জড়িত নয়। ব্যারাকপুরের ঘাটে নেমে আদালতের কাছাকাছি একটা মিষ্টির দোকানে কিছু খেয়ে সেখান থেকে কিট্টু শান্তিরঞ্জন পিসেমশাইকে ফোন করে বলল, শান্তিরঞ্জন বাবু যেন অবিলম্বে চেন্নাইয়ের পুলিশের খবর দেওয়ার জন্য কলকাতা পুলিশের কাছে অনুরোধ করেন। খোঁজ নিয়ে কিট্টুরা জানতে পারল ওই অঞ্চলের বহু হাজার ব্যক্তি সর্বশান্ত না হলেও প্রচুর টাকা ধাক্কা খেয়েছেন। কেউ কেউ 2-3টে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনের অর্ডার দিয়েছিলেন। এদের মধ্যে আবার পুলিশও ছিলেন বেশ কিছু। লোকগুলিকে প্রথমে সন্দেহ হলেও পরে সে সন্দেহ চলে গিয়েছিল। হ্যাঁ, লোকগুলো 2-3 জন দক্ষিণ ভারতের মানুষ। তাদের নাম কেউ জানে না, সঙ্গে যারা ছিল তারা কেউ বাঙালি নয়। তাদের অন্য কোনো রাজ্য থেকে আনা হয়েছিল বলে মনে হয়। পুলিশকে প্রশ্ন করে জানা গেল না তেমন কিছুই। লোকগুলো কে, কোথা থেকে এলো, কোথায় গেল, কোনো খবরই তাদের দফতরে পাওয়া গেল না। একজন বললেন তারা অন্ধকারে। যে রাতে ওরা সদলবলে পালালো সে রাতে দমদম এয়ারপোর্টে বড় বড় 4টে সুটকেস নিয়ে কয়েকজন বিমানে উঠেছিল কিনা সেটাও পুলিশ বলতে পারল না। অথচ লোকজনকে জিজ্ঞেস করে কিট্টুরা জানতে পেরেছিল যেদিন সকালে তারা বেপাত্তা হয়েছে দেখা গেল তার আগের রাত্রে 2টো ট্যাক্সিতে 4টে বড় বড় ট্রাঙ্ক তোলা হয়েছিল। এদিকে এই ঠগবাজদের কীর্তিকলাপের সঙ্গে যে একটি খুনও জড়িত সেটাও পুলিশ জানে না, আন্দাজও করেনি, কেননা নারায়ণ স্বামীর মৃতদেহ পাওয়া গেছে শ্রীরামপুরের কাছের গঙ্গায়। লোকেদের কাছে কথা বলে জানা গেল ঠগদের একজনের নাম মূর্তি আর একজনের নাম কুপু। এই দুটি দক্ষিণ ভারতীয় নাম। কিট্টু এবং বাঘা কাকা গাড়িতে করে সন্ধ্যের সময় দমদম বিমানবন্দরে গিয়ে অনেক চেষ্টা চরিত্র করে চেন্নাইয়ের সেই রাত্রিরের ফ্লাইটের সমস্ত যাত্রী তালিকা পড়বার সুযোগ পেল। তাতে কৃষ্ণমূর্তি আর কুপু স্বামীর নাম পাওয়া গেল, সঙ্গে ঠিকানাও। বাঘা কাকা বললেন, নাম আর ঠিকানা দুটোই বানানো হতে পারে,
কিট্টু বিমানবন্দর থেকে শান্তিরঞ্জন পিসের কাছে সব জানিয়ে দিল। শান্তিরঞ্জন বাবু বললেন, চেন্নাইয়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিট্টু এই বিশেষ রাত্রিরের বিমানের ফ্লাইট নম্বর আর দুজন যাত্রীর নাম পিসেমশাইকে জানিয়ে দিল। পিসেমশাই বললেন, এই খবর এক্ষুনি পুলিশকে জানিয়ে দিচ্ছি। কিট্টু বাঘা কাকাকে বলল, কি অদ্ভুত ব্যাপার আর কি অদ্ভুত যোগাযোগ! পিসেমশাই যদি নারায়ণ স্বামীর বন্ধু না হতেন, কিংবা তিনি যদি পিসেমশাইয়ের সঙ্গে এবারে দেখা না করতেন, তাহলে তো ব্যাপারটা ধামাচাপাই পড়তো নাকি। আরো একটা কথা, খবরের কাগজে নারায়ণ স্বামীর ছবি যদি ছাপা না হতো, আর সেই ছবি যদি শান্তিরঞ্জন পিসেমশায়ের চোখে না পড়তো, তাহলে ব্যাপারটা অন্ধকারেই থাকতো। পুলিশ খুবই অপদার্থ, কিন্তু তবু এই কর্মটি যে তারা করেছে সেটাও সুলক্ষণ। আসলে কি হয় জানো, সব দায়িত্বই এড়ানোর খেলা। একটি মৃতদেহ জলে ভাসলো, সেটা কোথা থেকে এলো কেউ খোঁজ করলো না। কোথায় পাওয়া গেল সেটাই বড় হয়ে দেখা দিল। নারায়ণ স্বামীকে নিশ্চয়ই খুন করা হয়েছে ব্যারাকপুরেই, কিন্তু গঙ্গার জলের স্রোতে সেটি চলে গেছে ব্যারাকপুরের উল্টো দিকে শ্রীরামপুর। সেখানকার পুলিশ তদন্ত করেছে, একটি ফাইল বানিয়েছে আর সেটিকে আলমারিতে রেখে দিয়েছে। এ নিয়ে বিশেষভাবে তদবির বা তদন্ত করেনি। রাত প্রায় 10টার সময় ক্লান্ত হয়ে বাঘা কাকা আর কিট্টু বাড়িতে পৌঁছানো মাত্র টেলিফোনের আওয়াজ। কিট্টু টেলিফোন ধরেই বলল, কে পিসেমশাই? জরুরি দরকার, এক্ষুনি যেতে হবে, আমি যাচ্ছি। তারপর কি হলো কে জানে, এই বলে কিট্টু যে অবস্থায় ছিল সে অবস্থায় বেরিয়ে গেল। পিসেমশাইয়ের বাড়িতে গিয়েই কিট্টু দেখতে পেল মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় এক ভদ্রলোক বসে আছেন খাবার টেবিলে। খাওয়া দাওয়ার পর গল্পগুজব করছেন। পিসেমশাই বললেন, কিট্টু চিনতে পারছো? কিট্টু বলল, না। পিসেমশাই বললেন, না চেনবারই কথা। খড়গপুরে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় রিকশার সঙ্গে একটা জিপের সংঘর্ষে আহত হয়ে 10-12 দিন প্রায় অজ্ঞান অবস্থায় রেল হাসপাতালে ছিলেন। ইনি হলেন নারায়ণ স্বামী, আমার বন্ধু। ইনি খুন হননি, খবরের কাগজে যার ছবি বেরিয়েছে তিনি অন্য লোক। কথাটা পিসেমশাই ইংরেজিতেই বললেন। নারায়ণ স্বামী ক্ষীণ হেসে বললেন, খুন হয়নি বটে, তবে তার কাছাকাছি চলে গিয়েছিলাম। স্মৃতিটাও প্রায় চলে গিয়েছিল। পরশু রাত থেকে প্রায় সুস্থ হয়ে প্রথমেই চলে এলাম তোমার আঙ্কেল মৈত্রের কাছে। আমার একটাও টাকা নেই। আমার পকেট থেকে 500 টাকার ওপর খোয়া গেছে। কাগজপত্র, চেক বই, ব্যাংক কার্ড এসব আমার আহত হওয়ায় কেউ সরিয়েছে। যাগ্গে বেঁচে গিয়েছি এই ঢের। কিট্টু তো হতভম্ব। সেটি খুব উপভোগ করলেন শান্তিরঞ্জন বাবু। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্তিরঞ্জন বাবু বললেন, ঘাবড়ে যেও না কিট্টু, তোমার পরিশ্রম বৃথা যায়নি। ব্যারাকপুরের ঠগিরা ধরা পড়েছে। এই মাত্র আমার বন্ধু তোমাদের পূর্ব পরিচিত পুলিশ কর্তা ঘোষ সাহেব ফোন করে জানিয়ে দিলেন, চেন্নাইয়ে পালের গোদারা সব ধরা পড়েছে। পাওয়া গেছে 1.5 কোটি টাকার ওপর। মনে হচ্ছে কিছু পুরস্কার তুমি আর বাঘা কাকা পাবে। কিট্টু মুখ গোমড়া করেই রইল। তার মনে হলো এরকম হঠাৎ একটা সিদ্ধান্ত করে সে ভুলই করেছিল। খবরের কাগজের ছবি দেখে কি মানুষকে অত স্পষ্টভাবে চেনা যায়? তার রাগ হলো শান্তিরঞ্জন পিসেমশাইয়ের ওপর, কিন্তু নারায়ণ স্বামীও কম নন। তিনি তার প্যাডের ওপর সব টিভি আর ফ্রিজের দাম, শতকরা ছাড়, এসব তাহলে কেন লিখলেন? কিট্টু বলল, আচ্ছা মিস্টার নারায়ণ স্বামী, আপনি আপনার প্যাডের ওপর সব টিভি ফ্রিজের দোকানের টেলিফোন নাম্বার লিখেছিলেন কেন? আমি না তো। নারায়ণ স্বামী বললেন, আমি লিখিনি ওসব। তবে
আরে আমার এক ভাইপোর আবদার রাখতে গিয়ে এটা নিয়ে এসেছিলাম। ও সাংবাদিক। ওর ধারণা একই কোম্পানির একই জিনিস কলকাতায় সস্তায় পাওয়া যায়। আমাকে ও নিজেই এসব টেলিফোন নাম্বার লিখে দিয়েছিল। তার পাশে লিখে দিয়েছিল ওখানকার দাম আর ওখানে কত কমিশন পাওয়া যায়। তা আপনি খোঁজ করেননি? না, খোঁজ করবার সময় তো পেলামই না। খড়গপুরে আমার বন্ধু দাশগুপ্তের বাড়িতে যাওয়ার সময় হলো দুর্ঘটনা। প্রায় 2 সপ্তাহ হাসপাতালে থেকে ওর খোঁজ করলাম। তা উনি তো বদলি হয়ে গেলেন আসানসোলে। ফিরে এলাম তাই। তা আপনি নাকি কি সব অন্যায় ব্যাপার ঠেকাতে কলকাতা এসেছিলেন? নারায়ণ স্বামী হেসে বললেন, ওটা ঠিক কথা নয়। ওটা বানিয়ে বলেছিলাম মিস্টার মৈত্রকে। তা ব্যারাকপুরের ঠগীদের সঙ্গে আপনার কোনো ব্যাপার ছিল না বলছেন? সে আবার কি? কিট্টু হাই তুলল, বলল, আচ্ছা থাক ওসব কথা, বড় ঘুম পাচ্ছে, বাড়ি যাই। এই সময় হঠাৎ সুপ্রিয়া পিসি এসে বললেন, কিট্টু, তোকে বড় শুকনো দেখাচ্ছে রে। বোধহয় খাওয়া দাওয়া করিসনি। তাহলে বসে যা, আমি খাবারের ব্যবস্থা করছি। চিনে খাবার, এবারে ফ্রায়েড চিলি প্রন। না, ভালো লাগছে না গো, কিট্টু বলল। যাই, বাড়ি যাই। বাঘা কাকা অপেক্ষা করে আছেন, ওকে একটা সংবাদ দিতে হবে। দুঃসংবাদ তো আমি সবই শুনেছি। তা ওই দুঃসংবাদ পরে দিলেও ক্ষতি নেই। খেয়ে দে। মনটা একটু ভালো হলো কিট্টুর। সে বলল, পিসি, একটা কথা বাঘা কাকা তোমার কাছ থেকে জানতে চেয়েছেন, অবশ্যই যদি তোমার জানাতে আপত্তি না থাকে। না না, কি আর এমন কথা হবে যা জানাতে আমার আপত্তি থাকতে পারে? তাহলে বলো তো পিসি, তোমার ওই সুন্দর চীনে খাদ্য তৈরির গোপন রেসিপিটা কি? বাঘা কাকা আর ভুলতে পারছেন না। না, ওটা আমি বলবো না। যারা রান্না করে এটা তাদের গোপন রাখার অধিকার আছে কিট্টু। কিছু মনে করিস না। আচ্ছা পিসি। এই বলে কিট্টু চলে যাচ্ছিল। সুপ্রিয়া পিসির কিরকম দুঃখ হলো। তিনি বললেন, ঠিক আছে, গোপন রহস্যটা বলছি। বইমেলা থেকে একটা চমৎকার বই কিনেছিলাম বুঝলি, চীনা মেনু সংহিতা সেটার নাম। অনেক রেসিপি আছে ওটাতে। চমৎকার বই, চমৎকার লেখা। লেখকের নাম ফটিকচাঁদ শর্মা। কিট্টু হা হা করে হেসে উঠল। বাঘা কাকারই লেখা বই, হাসবারই কথা। কিন্তু সেটা সুপ্রিয়া পিসিকে বলল না, নিজের মনেই হাসতে লাগলো। ঠিক করলো কথাটা সে আপাতত বাঘা কাকাকেও বলবে না। শেষ হলো আজকের গল্প কিট্টুর রোমহর্ষক কীর্তি। রচনা হিমানীশ গোস্বামী। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। কেমন লাগছে আমার গল্প পাঠ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।